জানালার কাছে বিছানার ওপরে বসে বারবারই জানলা খুলছিল গোবিন্দ। যতবারই তার মা তাকে বলে, খবরদার, একদম না, ঘরের জানালা খুলবি না, বাইরে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, এর মাঝে জানলা খুলতে নেই। গোবিন্দর বয়স কম, মাত্র 12 বছর বয়স। এই বয়সে বাচ্চাদের একটা কৌতূহল থাকবে, সেটাই স্বাভাবিক। গোবিন্দ জানালার কাছে বসে বারবার বলতে লাগলো, কেন খুলতে নেই মা, কেন খুলতে নেই? আমাদের বাড়িতে যখন ঝড় বৃষ্টি হয় তখন তো আমরা জানলা খুলি, জানলা খুলে বাইরে দেখি। এখানে বাড়ির পেছনে আমবাগান আছে মা, জানলা খুললে আমবাগান দেখা যাবে, ঝড়ের মধ্যে খুব সুন্দর লাগবে দেখতে মা। গোবিন্দর মুখে একটা হাসি আর অজানা একটা খুশির রেশ দেখা যায়। তবুও গোবিন্দর মা বলে, না বাবু, আমার কথা শোনো, মাসি যখন বলেছে জানলা খুলতে না, তখন জানালা খোলার দরকার নেই। মাত্র একটা রাতের তো ব্যাপার, কালকে তোমার বাবা মাসি সবাই চলে আসবে, আজকের রাতটা কোনোভাবে আমাদের কাটিয়ে দিলেই হলো। গোবিন্দর মুখটা কেমন যেন হয়ে যায়। সে ঢং মেরে দুটো হাত গুজে বিছানার একপাশে বসে। কিন্তু গোবিন্দর মায়েরই বা কী করার আছে? এমন অবস্থার মধ্যে পড়ে তাকে এখানে আসতে হয়েছে। তাদের বাড়ি পাশের গ্রামে। পাশের গ্রাম হলেও আসলে নদীর ওপারে। বড় নদী সোজা চলে গেছে দুই গ্রামের মাঝখান দিয়ে। আজ সকালে এই বাড়ির, অর্থাৎ তার বোনের স্বামীর অসুস্থতার খবরটা শুনে তাড়াহুড়ো করে সবাই এখানে চলে এসেছে। বিকেলের দিকে তার অবস্থা খারাপ হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয়েছে মফস্বলের এক স্বাস্থ্যকেন্দ্রের কাছে। যাওয়ার আগে বারবার করে সবাই ওদের সাবধানে থাকতে বলে দিয়ে গেছে। এ বাড়িতে পুরুষ মানুষ বলতে তেমন কেউই ছিল না, তাই গোবিন্দর বাবাকে যেতে হয়েছে। গোবিন্দর মা আর গোবিন্দ এ বাড়িতে আজ রাতে একা আছে। হঠাৎ করেই বাইরের জানলার পাল্লার ওপর কি একটা দড়াম করে শব্দ হয়, আবার শব্দ। বাইরে কালবৈশাখী শুরু হয়েছে, বৃষ্টি একটু পরেই নামবে। প্রবল হাওয়া এলোমেলোভাবে এসে ধাক্কা দিচ্ছে এখানে ওখানে। বাড়িটা বেশ শক্তপোক্ত, ভিতের ওপর তোলা মাটির বাড়ি হলেও টালির ছাদ। দরজা জানালা শক্ত করে দিয়ে রাখলে যতই হাওয়া দিক না কেন তেমন কিছুই হবে না। ঘরের ভেতর জ্বালিয়ে রাখা হ্যারিকেনের আলোটাকে সামান্য বাড়িয়ে সেটা মাটিতে রেখে গোবিন্দর মা বলে, আমার কথা শোন, জানলা কিন্তু খুলবি না, বারবার মাসি বারণ করেছে জানলা না খোলার জন্য। মাসি কিন্তু এমনি এমনি কিচ্ছু বলে না। আমি রান্নাঘরের দিকে যাই, দেখি রাতের খাবারের জন্য কি আছে, তাড়াতাড়ি খেয়ে দে শুয়ে পড়বো, দেরি করব না। এই কথা শুনে গোবিন্দর মুখে একটা হাসি ফুটে ওঠে। ভালো শান্ত ছেলের মতো সে বলে, তুমি যাও, আমি জানলা খুলবো না। মাসি যখন বলেছে, মাসির কথা আমি শুনবো না কেন? হ্যাঁ, আমি তো ভালো ছেলে, তাই না? গোবিন্দর মা খুশি হয়। এবার খুশি মনে একটা হ্যারিকেন রেখে আরেকটা হ্যারিকেনের খোঁজ করতে থাকে। তারপর রান্নাঘরের দিকে এগিয়ে যায় রাতের খাবারের কি ব্যবস্থা করা যায় তা দেখার জন্য। গোবিন্দ এটার জন্যই অপেক্ষা করছিল। বারবার জানলার পাল্লার ওপরে এসে পড়া ধাক্কাটা তার মনকে চঞ্চল করছিল। অন্ধকারের মধ্যে আম গাছের ডালগুলো নড়ছে। ঝড় বৃষ্টি দেখতে ভীষণ ভালোবাসে গোবিন্দ। তার বাড়িতে যখন ঝড় বৃষ্টি হয়, জানালার কাছে সেই সময় চুপ করে বসে বসে সে দেখে সব কিছু। মা সরে যেতেই গোবিন্দ তাড়াতাড়ি দরজার কাছে এগিয়ে আসে। দরজার ছিটকিনি দেওয়ার চেষ্টা করে, কিন্তু তেমন লম্বা সে এখনো হয়ে উঠতে পারেনি। তাই কোনো রকমের দরজাটা ভেজিয়ে রেখে জানলার দিকে এগিয়ে যায়। মা আসার আগে একটু বাইরে দেখে নি, তারপর মা যখন চলে আসবে তখন বন্ধ করে দেব। গোবিন্দ তখনও বুঝতে পারেনি তার মাসি এমনি এমনি কালবৈশাখী হলে ঘরের জানালা খুলতে বারণ করেনি। কালবৈশাখীর সাথে মিশে চারপাশে ততক্ষণে ঘুরে বেড়াচ্ছে এক অদ্ভুত অন্ধকার ছায়া। জানালাটা সে খুলে ফেলে। জানালা খুলতেই প্রবল ঠান্ডা বাতাস ঘরের ভেতরে এসে ঢোকে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর কয়েক ফোঁটা গোবিন্দের মুখে এসে লাগে। প্রবল ঠান্ডা বাতাসে তার শরীর কেমন যেন করে ওঠে। জানালার বড় বড় ফাঁকের করদের কাছে মুখটা লাগিয়ে সে বাইরের দিকে তাকায়। আধো অন্ধকার আকাশটা সাদাটে হয়ে আছে।
এই সাদা আলোয় অনেক কিছুই দেখা যায়। বাড়ির পেছনে খানিকটা জায়গায় গাছ নেই, তার পেছনেই শুরু হয়েছে ওই বাগান। বড় বড় আম গাছের মাথাগুলো জোরজার করে নেমে আসছে নিচের দিকে। ওদিকে তাকিয়ে একভাবে দেখে চলছিল গোবিন্দ। খেয়াল করেনি কখন যে সেই কাল বৈশাখীর ঝড় বৃষ্টির মধ্যে একটা কালো ছায়া বাড়ির দেওয়াল বরাবর এগিয়ে আসছে তার দিকে। ধুর, মা এমনি এমনি আমায় ভয় দেখালো, করলাম তো কি হয়েছে, করতে হবে। গোবিন্দর মুখের কথাটা শেষ হলো না, তার আগেই হঠাৎ করে জানালার সামনে এসে দাঁড়ালো এক কালো লম্বা ছায়া। গোটা শরীর যেন কালচে ধোয়ার মতো। তার কপালের কাছে দুটো সাদা চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না। গোবিন্দ চিৎকার করে উঠবে তার আগেই জানালার বড় গারদের ভেতর থেকে সে হাত ঢুকিয়ে দিল গোবিন্দর গলা বরাবর। আর তারপর একটা হ্যাচকা টান দিতেই গোবিন্দর মাথাটা গারদের লোহার শিকের মাঝ বরাবর গিয়ে আটকে গেল। চিৎকার করে উঠল গোবিন্দ। তার চিৎকার শুনে রান্নাঘরের দিক থেকে ছুটে এলো গোবিন্দর মা। কি হয়েছে, কি হয়েছে গোবিন্দ? হে কি, হে কি, জানলায় ওটা কি? গোবিন্দর মায়ের চিৎকারটা যেন হট করে থেমে গেল। জানালার কাছে গড়াদের মাঝ বরাবর গোবিন্দকে টানতে টানতে বার করে নিয়ে যাচ্ছে কে যেন। গোবিন্দ প্রাণপণে চিৎকার করছে, আর সেই দৃশ্যটা হ্যারিকেনের আলোয় দেখে গোবিন্দর মা। আর্তনাদ করে উঠে সে, কোথায় গিয়ে আছো? বাঁচাও গো, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমার ছেলেটাকে। তার সঙ্গে সঙ্গে বাইরে থেকে রক্ত জল করা একটা হাসির শব্দ শোনা গেল। তারপরে গোবিন্দকে আরেকবার হ্যাচকা টান দিতেই গোবিন্দর গড়াদের কাছে ঝুলে থাকা দেহটা থেকে মাথাটা ছিঁড়ে বাইরে চলে গেল। এটা দেখে আর সহ্য করতে পারল না গোবিন্দর মা। মাথা ঘুরিয়ে মাটির ওপর পড়তেই লণ্ঠনটা ভেঙে খান খান হয়ে গেল। বাইরের কাল বৈশাখীর ঝড় তখন আরও বাড়তে শুরু করেছে। পাথরের মতো দাঁড়িয়েছিল হরিহর। শেষ রাত্রের দিকে বাড়িতে ফিরে এসেছিল সে। তার মনটা কেমন কু ডাকছিল। তাই ওই দিকে ভাইরা ভাই সামান্য সুস্থ বোধ করতেই সে নিজে বেরিয়ে পড়ে। স্বাস্থ্যকেন্দ্র থেকে এই পথে আসার জন্য তেমন কিছুই পাওয়া যায় না। যে ভ্যানে করে নিয়ে গিয়েছিল সেই ভ্যানওয়ালার সঙ্গে ফিরে আসে। গ্রামে ঢুকতেই সে বুঝতে পেরেছিল প্রচণ্ড বৃষ্টি আর কালবৈশাখী হয়েছে। আবার কাল বৈশাখী হয়েছে? আমাদের গ্রামে কাল বৈশাখী হলেই বুঝলেন দাদাবাবু, বড় ভয় ভয় থাকতে হয়, কিছুতেই জানলা খোলা যায় না। কেন রে, কাল বৈশাখী হলে জানলা খোলা যাবে না কেন? আপনি আসল কথা জানেন না, তাই বলছেন দাদাবাবু। আসল কথা জানলে ও কথা বলতে পারতেন না। কাল বৈশাখী এলে আমাদের গ্রামে ও আসে। হরিহর মুখ তুলে তাকালো ভ্যানওয়ালার দিকে। একটা ময়লাটে ফতুয়া, গলায় গামছা। সে মন দিয়ে ভ্যান চালাচ্ছে আর মাঝে মাঝে বলছে, তাড়াতাড়ি বাড়ি যাই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখি ছেলে পেলেরা কেমন আছে। যদিও বউ যখন আছে জানলা খুলতে দেবে না, কিন্তু বলা তো যায় না, সাবধানের তো মান নেই। হরিহরেরও বুকের ভেতরটা কেমন করে উঠল। সে অতি বিশ্বাসী কিংবা অবিশ্বাসী নয়। বিপদ যেখানে হতে পারে সেখান থেকে দূরে থাকাই ভালো, এ কথা হরিহর ছোট থেকেই বিশ্বাস করে। তাই অন্যদের মতো শহরে কিংবা মফস্বলে গিয়ে যান বাজি রেখে চাকরি বাকরির খোঁজ কিংবা অচেনা অজানা জায়গায় বারবার বিপদের ঝুঁকি নিয়ে নিজেকে সে উন্নত করতে পারেনি। এই গ্রামেই থেকে গেছে। দুটো পুকুর আর খানিকটা জমি নিয়ে ভাগ চাষিদের দিয়ে চাষ করিয়ে 2 পয়সার মুখ দেখেছে। কিন্তু এই গ্রামের বাড়িতে তার বউ এবং গোবিন্দ রয়েছে। কথাটা মনে হতেই হরিহর কেঁপে উঠল। হ্যাঁ রে, যদি কাল বৈশাখীর সময় কেউ জানলা খোলে তাহলে কি হয়? কাল বৈশাখীর সময় জাল না খুলে দাঁড়ালে তাকেও নিয়ে যাবে, যেভাবেই হোক নিয়ে যাবে। আমাদের গ্রামে কতবার এমন হয়েছে। তারপর এখন কাল বৈশাখীর সময় কেউ জানলা খোলা রাখে না, ঘরের দরজা পর্যন্ত খোলা রাখে না। আমার ছেলেটা যে ঝড় বৃষ্টি হলেই জানলার কাছে কি দাঁড়াবে? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল দেখিনি।
বাড়ির ভেতরে এসে ঢুকে ডাকাডাকি করেও কারোর সাড়া না পেয়ে হরিহর চমকে উঠেছিল। তাড়াতাড়ি ঘরের কাছটায় এসে দেখতে পেয়েছিল গোবিন্দর মা জ্ঞান হারিয়ে পড়ে আছে। ঘরে আলো ছিল না। হাতে থাকা টর্চের সামান্য আলোতে সে দৃশ্যটা দেখেছিল। সামনে ভাঙা হ্যারিকেন। আরে কি গো, কি হয়েছে? অমনভাবে পড়ে আছো কেন? বিপদ আপদ কিছু হলো নাকি? এই গোবিন্দ, এই কোথায় তুই? কথাটা বলতে বলতেই টর্চটা গিয়ে পড়েছিল জানলার কাছে। জানলাটা খোলা, আর সেই খোলা জানলা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে ঘরের ভেতরটা ঠান্ডা করে রেখেছে। কিন্তু ওটা কি? জানলার কাছে রক্ত ছড়িয়ে রয়েছে চারপাশে। ঘরের মাটির মেঝের এক পাশটা রক্তে লাল হয়ে গেছে, আর সেখানেই পড়ে রয়েছে মাথা ছিঁড়ে নেওয়া একটা শরীর। জামা কাপড় দেখে তাকে চেনা যায় গোবিন্দ বলে। হরিহর প্রচণ্ড চিৎকার করে মাটির ওপর ঝপ করে পড়ে গিয়েছিল। তার চিৎকারে বোধহয় জ্ঞান ফিরে এসেছিল গোবিন্দর মায়ের। তারপর দুজনে ডাকাডাকিতে আশেপাশের লোকেরা জড়ো হয়। যে ভ্যানওয়ালা ফিরিয়ে নিয়ে এসেছিল হরিহরকে, সেও ফিরে এসেছিল একটু পরেই। মৃতদেহটাকে কোনোভাবে সেখান থেকে এনে ঘরের উঠোনে রাখা হয়েছিল। ততক্ষণে পূব দিকের আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। ভিড়ের মধ্যে থেকে বয়স্ক নবারুণ হালদার বাইরে বেরিয়ে এলেন। হরিহরের কাঁধে একটা হাত রেখে বললেন, আমার কথা শোনো বাবা, তোমরা এখানে থেকো না। ছেলেকে কোনোভাবে দাহ করে এই গ্রাম ছেড়ে তোমাদের গ্রামে চলে যাও। আমাদের যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আমরা গ্রাম ছেড়ে গিয়ে করবই বা কি? আমার ছেলের দেহটা আমায় নিজের হাতেই পোড়াতে হবে। আমাদের এই গ্রামে এমন অনেক হয়েছে হরিহর। তারপর থেকেই বর্ষার সময় আমরা বড় ভয়ে ভয়ে থাকি। গ্রীষ্ম বর্ষা দুই ঋতুতেই কেমন কালবৈশাখী হয়, আর কালবৈশাখী হলেই ও আসে। আমি ওকে দেখেছি। গোবিন্দর মাথাটা ধরে গোড়াদের মাঝখান দিয়ে টানছিল। গোবিন্দটা আমার যন্ত্রণায় চিৎকার করছিল। আমি ওকে বাঁচাবার জন্য এগোই, কিন্তু তার আগেই হাউ মাউ করে কেঁদে ওঠে গোবিন্দর মা। হরিহরের চোখে জল থাকলেও সে কিন্তু এমনভাবে কাঁদছে না। সে তো পাথরের মতো মুখ নিয়ে তাকিয়ে। একবার যে পরিবার থেকে কাউকে ও নিয়ে যেতে পারে, সেই পরিবারের দিকে ওর আবারও নজর পড়ে। এখন আবহাওয়া ভালো নয়, আবার কাল বৈশাখী হবে। আজ হোক, কাল হোক, অন্য দিনেই হোক, কিন্তু হবেই। কথাটা শুনে হরিহর কেমন যেন করে। মনে হয় কাল বৈশাখীর কথা শুনে সে বেশ খুশি হয়েছে। কাল বৈশাখী আজই হোক, আমিও চাই আজই হোক। আর শ্মশানে আমার ছেলেটাকে পুড়িয়ে আসবো, আর তারপর এর একটা আমি ব্যবস্থা করবই। হরিহর ছট করে উঠে দাঁড়ায়। বাকি সকলে অবাক হয়ে যায়। এতক্ষণ কান্নায় এমন পাথরের মতো হয়ে থাকা লোকটার মনে যেন হঠাৎ করে হাজার হাতির বল এসে পড়ে। গ্রামের লোকেদের সাহায্যে দুপুরের মধ্যেই শ্মশানের কাজ মিটে যায়। তারপর হরিহর কোথায় যেন চলে যায়। এদিকে যাওয়ার আগে বারবার গোবিন্দর মাকে বলে গেছে এই বাড়িতেই থাকতে, অন্য কোথাও না যেতে। স্বাস্থ্যকেন্দ্রে খোঁজ নিয়ে দেখে ওদিকে আরও 2 দিন সময় লাগবে। এখন হরিহর সেখান থেকে চলে যায় পাশের গ্রামে একটা তান্ত্রিকের উদ্দেশ্যে। হরিহর যখন ফিরে আসে তখন প্রায় বিকেল পেরিয়ে গেছে। সে বাড়িতে ঢুকতেই গোবিন্দর মা চমকে ওঠে। কোথায় ছিলে তুমি সারাদিন? আমি একা একা ঘরে বসে ভাবছি। শোনো না, আজ রাতে আবার জল বৃষ্টি হবে, আবার কাল বৈশাখী হবে। আমরা এখান থেকে অন্য কোথাও চলে গেলে হতো না? গ্রামের অনেকেই এসেছিল, বিশেষ করে মেয়ে মানুষেরা এসে আমায় বারবার সাবধান করে দিয়ে গেছে। হরিহরের মুখে কিন্তু ভয়ের চিহ্ন মাত্র নেই। তার বদলে তার মুখে একটা হাসি। সেভাবেই সে বলল,
আমার গোবিন্দকেও মেরেছে। এত সহজে তো আর ওকে ছেড়ে দেওয়া যায় না। কি করবে তুমি? রাত হলেই দেখতে পারবে। আজ রাতে কালবৈশাখী এলে ওই শয়তান অবশ্যই আসবে, আর তখনই ওকে সারা জীবনের মতন শেষ করে দেবো আমি। গোবিন্দর মা চমকে ওঠে। আগের দিন রাতের বেলা সেই শয়তানকে নিজের চোখে সে দেখেছে। কালো কুচকুচে তার শরীর, সাদা ধবধবে উজ্জ্বল দুটো চোখ। তাকে কিভাবে শেষ করবে হরিহর, সেটা সে বুঝতে পারে না। কিন্তু হরিহরের দুই চোখ মুখে একটা উন্মাদের মতো হাসি। তাকে আর খাটাতে ইচ্ছে করে না গোবিন্দর মায়ের। কোনো মতে খানিকটা মুখে খাবার তোলে গোবিন্দর মা। হরিহর কিন্তু বেশ জমিয়ে খায়, যেন মনে হয় 2-3 দিনের খিদে তার একসঙ্গে পেয়েছে। তার খাওয়া দেখে অবাক হয়ে যায় গোবিন্দর মা। কিন্তু সে জানে গোবিন্দকে হরিহর তার নিজের চেয়েও বেশি ভালোবাসত। দুঃখ তাকে ধরেছে, কিন্তু সেই দুঃখ তাকে কাঁদায় না। সেই দুঃখ তাকে আরও শক্ত করে প্রতিশোধ নেওয়ার জন্য। ঝোড়ো হাওয়া শুরু হতেই নবারুণ ঘরের দরজার কাছে এগিয়ে গিয়ে দাঁড়ায়। আমার মনে হয় সর্বনাশ হবে রে মা। কেন জানি না মনে হয় ওই হরিহর এত সহজে মানবে না। কতবার করে বললাম বেটাকে গ্রাম থেকে চলে যেতে, কিন্তু আমার কথা কিছুতেই শুনল না। নবারুণের একমাত্র মেয়ে কমলা। তার বয়স 20 বছর মতো। বিয়ের কথাবার্তা চলছে। ঝড় শুরু হতে সে জানালা দরজাগুলো বন্ধ করে দিয়েছে। দরজা বলতে ঘরের ভেতরের দরজাটা, যেটা বারান্দায় খোলে। বাইরের দরজা বন্ধ। কমলা বাইরের দিকে তাকিয়ে বলে, তুমি আর কি করবে বলো তো? চেষ্টা তো অনেকেই করেছিল ওকে আটকাবার, কেউ কি পেরেছে? তোমার মনে আছে বাবা, সেবার যে মুকুন্দ কোনো এক সাধু বাবার কাছ থেকে কি সব নিয়ে এসে ওকে আটকাবার চেষ্টা করেছিল? ওটাই তো ভয় রে, হরিহরের অবস্থা আবার মুকুন্দর মতো না হয়। হরিহর পাশের গ্রামে কোনো এক তান্ত্রিকের কাছে গিয়েছিল, এমন খবর আমার কাছে আছে। এখন তো ঝড় শুরু হয়ে গেছে, এখন তো আর বাইরে বেরোনো যাবে না। কি করি বলতো? কিছুই করার নেই বাবা। আচ্ছা, মুকুন্দদার গল্পটা আমায় একবার বলবে? মুকুন্দ দাদা তো তোমায় সব কিছু বলেছিল। নবারুণ স্থির হয়ে বসল। হ্যাঁ, মুকুন্দ তাকে সব কিছু বলেছিল। সে বারণও করেছিল। মুকুন্দর বউটাকে রাতের বেলা কাল বৈশাখীর সময় ও এসে যখন নিয়ে যায়, তারপরেই মুকুন্দ কেমন পাগল হয়ে গিয়েছিল। সেদিনের কথা আবার মনে পড়ে গেল নবারুণের। নবারুণ ধীরে ধীরে বলতে শুরু করল, গ্রামের সবাই হাতে হাত তুলে বসে থাকতে পারে খুড়ো, কিন্তু আমি পারবো না। আমার বউকে মেরেছ, এত সহজে তাকে আমি ছাড়বো না। তুই কি পাগল হয়েছিস নাকি? জানিস না ওটা মানুষ নয়, ওগুলো অশুভ শক্তি। ওর সঙ্গে লড়াই করা যায় না। লড়াই করা যায়, ঠিক মতো লড়াই করতে জানতে পারলেই লড়াই করা যায়। ওকে কিভাবে আটকাতে হয় তার খোঁজ আমি নিয়েই ছাড়বো। নবারুণ অবাক হয়ে তাকিয়েছিল মুকুন্দের দিকে। মুকুন্দ আবার হালকা হেসে বলল, এক ওঝার খোঁজ পেয়েছি, তার কাছ থেকে একটা জিনিস আনতে হবে খালি, আর তারপর সেটা দিয়েই ওকে আটকাতে পারবো। একবার ওকে বন্দি করতে পারলে আর কোনো চিন্তা নেই। তুমি যাবে আমার সাথে? যেতে তো চাই রে, কিন্তু ঘরে মেয়ে আছে, বউ আছে। আমার যদি কিছু হয়ে যায় তাহলে ওরা... কিছুই হবে না, তুমি তো জানো ও কোথা থেকে আসে। আমরা সেখানেই যাব। ওই ওঝার দেওয়া দুটো কালো সুতো আমাদের হাতে থাকবে, আমাদের কিচ্ছু হবে না। রাতে মুকুন্দ জড়াজড়িতে নবারুণ বেরিয়েছিল। গ্রামের শেষের দিকে ছোট যে মাঠটা আছে, সেই মাঠের মাঝামাঝি জায়গায় ছোটোখাটো একটা ঝোপ আছে। তার মাঝে একটা গর্ত। কোনো এক সময় এখানে বেশি বড় সড়ো একটা ডোবার মতো ছিল। তারপরে জল শুকিয়ে গিয়ে নোংরা কাদা জমতে জমতে তেমন হয়ে গেছে। গর্তটাও পরিষ্কার নয়, সেখানে নোংরা আবর্জনা জমে থাকে সব সময়। ঝোপের ঠিক সেই জায়গাতেই আজ থেকে প্রায় 10 বছর আগে ঘটেছিল সেই ঘটনাটা। পথে হাঁটতে হাঁটতে সেটাই বলছিল মুকুন্দ।
এসব কিছু শুরুই হতো না যদি সেই কালবৈশাখী রাতে আমাদের গ্রামের পলাশ আত্মহত্যা না করত। সব কিছুই ওপর থেকে ঠিক করা থাকে মুকুন্দ, যেটা হবার সেটা হবেই। পলাশের মরণ তাকে এইখানে ডেকে এনেছিল, না হলে গ্রাম থেকে এত দূরে ওই পচা পুকুরের কাছে সে ডুবতে এলো কেন বলতো? অনেকে বলে পলাশে এমনি এমনি মরেনি, কেউ তাকে ডোবার মধ্যে ডুবিয়ে মেরেছে। কিন্তু কে মারবে বলো তো? এ কথার উত্তর জানা ছিল না নবারুণের। সে চুপ করে রইল। গ্রাম ছেড়ে ওরা বাইরে এসে পড়েছে। আরও খানিকটা হেঁটে গেলেই সেই ডোবাটা পড়বে। এমন সময় মুকুন্দ পেছনের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, এসে পড়েছিস! বলেছিলাম না তোকে আমি মারবই। তোকে আটকানোর জন্য যা যা করতে হয় সব কিছু আমি করব। পেছনে এসে দাঁড়ানো ছায়াটা কিছুই বলে না, শুধু খিলখিল করে হাসতে থাকে। তার হাসির শব্দ শুনলে বুকের ভেতরে রক্ত জমে যাওয়ার মতো জোগাড় হয়। তারপরেই যেন একটা প্রবল হাওয়ার ধাক্কায় ওরা দুজন ছিটকে গিয়ে পড়ে মাটিতে। অবাক হয়ে নবারুণ দেখে সেই বীভৎস ছায়াটা নিজের দুটো হাত দিয়ে মুকুন্দর গলা চেপে ধরতে চাইছে, কিন্তু গলা থেকে একটু উপরে তার হাতটা এসে থেমে গেছে। প্রচণ্ড গড় গড় শব্দের সাথে সাথে একটা রাগী গলার শব্দ শোনা যায়। নবারুণ উঠে বসার চেষ্টা করতেই সেই ছায়াটা আবার ছুটে আসে তার কাছে। আর নবারুণ অবাক হয়ে দেখতে পায় কালো একটা ছায়া শরীর, তার সাদা দুটো মস্ত বড় বড় চোখ, মুখে আর কিছুই দেখা যায় না। দুটো হাত কালো লম্বা অন্ধকারের মতো তার গলার দিকে এগিয়ে এসেই থেমে গেছে। মুকুন্দ ভয় পেয়েছিল। কোনো মতে উঠে বসে সে বলে, পলাশ, আজ তোকে কিছুতেই ছাড়বো না। নবারুণ তখন একটা ব্যাপার বুঝতে পেরেছিল, এইটা পলাশ কিছুতেই হতে পারে না। পলাশের শ্রাদ্ধ শান্তি হয়েছে, তার আত্মার শান্তির উদ্দেশ্যে তার বাড়ির লোকেরা পুজো করেছে। তারপরে সে রাতে এমন বিভৎস হতে পারে কিভাবে? ভুল করছিস মুকুন্দ, এটা পলাশ হতে পারে না, এটা পলাশ হতেই পারে না। মুকুন্দ অবাক হয়ে আবার তাকায় সামনের দিকে। সেই বিভৎস অন্ধকার ছায়াটা তখন আবার মাটির ওপর উঠে দাঁড়িয়েছে। মুকুন্দর হাতে উঠে এসেছে একটা ছোট কাচের শিশির মতো পাত্র। সেই শিশির মধ্যে থাকা জলটা ছিটিয়ে দিতে হবে সেই বিপক্ষ প্রাণীর উদ্দেশ্যে। প্রাণীটা পেছনের দিকে ঘুরেছিল। মুকুন্দ সেই সুযোগে জলটা ছুড়ে দেয় তার দিকে। ঠিক তখনই প্রচণ্ড হাওয়ায় জলটা ধাক্কা খেয়ে গিয়ে পড়ে মাটিতে। সঙ্গে সঙ্গে মাটির উপরে দপদপ করে খানিকটা জায়গায় আগুন জ্বলে উঠেই আবার নিভে যায়। মুকুন্দ ছুটে যায়, তাড়াতাড়ি গিয়ে সেই জলটাকে আবার তোলার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে শিশি খালি হয়ে গেছে। ওরা সেখানে দাঁড়ায় না, সেখান থেকে ফিরে আসে। সেই রাতে অনেকবার সেই ছায়া ওদের ভয় দেখাবার চেষ্টা করেছিল, কিন্তু কিছুই করতে পারেনি। নবারুণ একটানা কথাগুলো বলে চুপ করতেই এবার কমলা বলে উঠল, তাহলে মুকুন্দ দাদা কিভাবে মারা গিয়েছিল বাবা? সপ্তাহ খানেকের মধ্যে একদিন কাল বৈশাখীর ঝড়ে রাতের বেলা মুকুন্দকে আর দেখা যায় না। কয়েকদিন পরে তার দেহ পড়েছিল ওই ডোবার জলের মধ্যে। তুই তো জানিস না, যাদেরও বের করে নিয়ে যেতে পেরেছে তাদের সবার দেহ পড়েছিল ওই জলের মধ্যে। শুধুই বাচ্চা ছেলে গোবিন্দকে পার করতে পারেনি বলে তার মাথাটা ছিঁড়ে নিয়ে গিয়েছিল। ঠিক তখনই কালবৈশাখীর একটা ঝড়ের ধাক্কা এসে লাগে তাদের ঘরের জানলার কাছে। বাইরে হাওয়া বাড়তেই কেমন ভয় পেয়ে যায় গোবিন্দর মা। আগের দিন রাতে এমন একটা ব্যাপার ঘটে যাওয়ার পরে তার ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু হরিহরের কোনো ভয় নেই। বাইরে হাওয়া বাড়তেই সে হাসতে হাসতে বলে, এই তো এইবার সময় হয়েছে, এইবার আসবে ও। আর একবার এলেই আজ। তুমি কি পাগল হয়েছো নাকি? তোমায় এখনো বলছি ওইসব মাথা থেকে সরাও। চুপ করে দরজা জানলা বন্ধ করে শুয়ে থাকো, কাল সকালে দেখা যাবে। হরিহর দাঁতের দাঁত চেপে নিজের মুখটা গোবিন্দর মায়ের কাছে নিয়ে গিয়ে বলে, তোমার ভয় হলে তুমি যাও, তুমি ঘরে গিয়ে চুপ করে দরজা জানলা বন্ধ করে শুয়ে থাকো। আজ আমি ওকে ছাড়বো না। কথাটা বলে হরিহর ঘরের দরজা খুলে বারান্দার কাছে পেরিয়ে যায়। বাইরে হাওয়ার প্রবল দাপটে গোবিন্দর মাও এগিয়ে আসে বারান্দার কাছে।
ঠিক তখনই বাইরের দরজাটার ওপরে যেন প্রচণ্ড ধাক্কা পড়তে থাকে, যেন হাওয়া নয়, কেউ দু হাতে ধাক্কা দিচ্ছে। গোবিন্দর মায়ের বুকের ভেতরটা কেঁপে ওঠে। তুমি ঘরে যাও, খবরদার ঘর থেকে একদম বের হবে না। হরিহরের গলায় কি যেন একটা ছিল। গোবিন্দর মা দেরি করতে পারে না, বারান্দা পেরিয়ে ঘরের দরজাটার কাছে এগিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। দরজা খোলে না। দরজার কাছে দাঁড়িয়ে শোনে ঝড় প্রচণ্ডভাবে বাড়তে বাড়তে কালবৈশাখী ঝড় হতে শুরু করেছে। প্রচণ্ড ঘূর্ণিঝড়ের শব্দ বাড়ির গায়ে মাঝে মাঝে আছাড় খেয়ে পড়ছে, যেন ঝড়ের মাঝখানে পড়েছে এই বাড়িটা। এদিকে নবারুণ তার কথা শেষ করে চুপ করতেই বাড়ির বাইরে কালবৈশাখীর প্রভাব বুঝতে পারল কমলা। সে বলল, তুমি বলেছিলে কালবৈশাখীর ঝড় এলে যে আসে সে কোনো এক অশুভ শক্তি, কিন্তু পলাশ যদি না হয় তাহলে সে আসলে কে বাবা? জানি না, অনেকগুলো বছর তো কেটে গেল। অনেকেই তো তার হাতে প্রাণ দিয়েছে, অনেককে নিয়ে গেছে ও। যদিও এই কটা বছরে গ্রামের সকল মানুষ সাবধান থাকতো বলে কাল বৈশাখীর রাতে ও কাউকে নিয়ে যেতে পারেনি। অথচ কাল রাতে গোবিন্দকে নিয়ে যাওয়ার পর কিছু একটা যে হবে সেটা আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি। মা বলতো আমাদের এই গ্রাম এখানে হওয়ার আগে এখানে গোটা জায়গাটা নাকি ফাঁকা ছিল। গ্রামের শেষের দিকে ঝোপ জঙ্গলে ডোবা ছিল, তার আশেপাশে মাত্র কয়েক ঘর বসতি নাকি ছিল। সেখানে নাকি কোনো এক আদিবাসী দলের লোকেরা থাকতো। এ কথা আমিও শুনেছি। তাদেরকে নিয়ে একটা গল্পও আছে, কিন্তু সেসব কথা সত্যি না মিথ্যে তা আমি জানি না। সে কথাই বলো না শুনি। গ্রাম তখনও গড়ে ওঠেনি। এখানে মাঠের ঝোপের কাছে কয়েক ঘর আদিবাসী থাকতো। তারা নাকি কালো জাদু জানতো। তাছাড়া তাদের ছিল অনেক ক্ষমতা, প্রাকৃতিক নানা শক্তি, যেমন জল, বায়ু, আগুন, এই সমস্ত কিছুকে ওরা নিয়ন্ত্রণ করতে পারত। তাদেরকে কাজে লাগিয়ে অনেক অনেক কিছু করতে পারত। এক কথায় বলা যায়, তাদের কাছে যে ক্ষমতা ছিল সে ক্ষমতা সবার কাছে ছিল না। তখন আশেপাশে কোনো গ্রাম গড়ে ওঠেনি। নদীর ওপারে ছিল একটা মাত্র গ্রাম। সে গ্রাম থেকে মাঝে মাঝেই গ্রামের লোকেরা ওই আদিবাসীদের কাছে আসতো এটা ওটা নিয়ে। কারোর কোনো বিপদ হলে বা কেউ কোনো সমস্যায় পড়লে সেই সমস্যা সমাধানের জন্য ওরা উপায় বাতলে দিত। এর বদলে ওরা কিন্তু কোনো টাকা পয়সা নিত না। খুশি হয়ে যে যা হাতে করে নিয়ে আসতো তাতেই ওরা খুশি হতো। আদিবাসীদের দলটা ছোট হলেও তাদের দলের একজন প্রধান সর্দার ছিল। সেই সর্দার একদিন ঠিক করলো, আমাদের সাহায্যে গ্রামের লোকেরা তাদের সব সমস্যার সমাধান করে নিচ্ছে, কিন্তু আমরা তো আগের মতোই গরু রয়ে গেলাম রে। কি খেতে পাচ্ছি আমরা? এইটুকু মাটিতে চাষবাস করেই আমাদেরকে খেতে হচ্ছে। আমাদের নিজেদের জন্য কিছু একটা করতেই হবে। কিন্তু সর্দার, ও ক্ষমতা আমরা পেয়েছি আমান দেবতার কাছ থেকে। ও দেবতা কিন্তু কাজের বিনিময়ে কারোর কাছ থেকে টাকা নিতে বারণ করেছে। ও ক্ষমতা কারোর ক্ষতির জন্য কাজে লাগানোও বারণ, তাতে সর্বনাশ হবে। একবার আমান দেবতা রেগে গেলে সে কি করতে পারে তা তো ভালোভাবেই আপনি জানেন। আমান দেবতার কথা তোর চেয়ে ভালো আমি জানি। তাকে কিভাবে বসে রাখতে হয় সে কথাও আমি জানি। শুধু বলে দিতে হবে, তা বলে দিলেই হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের কাজ আছে। কি কাজ করতে চাইছেন? আমাদের ক্ষমতা কাজে লাগিয়ে ওই গ্রামের সকল মানুষকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে অনেক টাকা পয়সা অনেক কিছুই আমরা নেব। তারপর এখান থেকে অন্য কোথাও চলে যাব। অন্য কোথাও গিয়ে আবার সেখানে কিছুদিন থাকবো, তাহলেই হবে। যতদিন পর্যন্ত টাকা পয়সা হাতে থাকবে ততদিন পর্যন্ত আর কিছুই করব না। সর্দারের কথা শুনে আদিবাসীরা কিন্তু রাজি হলো। দলের মধ্যে মোট ছিল 6 থেকে 7 জন। তারা রাজি হলেও একজন কিন্তু রাজি হলো না। সে বলল, এ কাজ তোরা ঠিক করছিস লা।
আমান দেবতা একবার জানতে পারলে কিন্তু তোরা সবাই মরবি। তোর যদি আমাদের সঙ্গে না থাকতে হয় তাহলে তুই আসিস না, চলে যা এখান থেকে। কিন্তু আমরা যা ঠিক করেছি তাই করব। বেশ, তাহলে আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি এখান থেকে। এরপর সেই একজন সেখান থেকে চলে যায়, আর বাকি 6 জন মিলে শুরু করে অন্যায় কাজ। রাতের বেলা গ্রামে গিয়ে নানা মন্ত্র পড়ে নানা কিছু বিপদ তৈরি করে আসত। সকালে গ্রামবাসীরা তাদের কাছে এলে ফলমূলের বদলে টাকা পয়সা দাবি করত। গ্রামবাসীরা বিপদ থেকে বাঁচতে তাদের কথায় রাজি হতো। এভাবে চলতে চলতে ওদের লোভ বেড়ে যায়। গ্রামের লোকেরা সর্বশান্ত হয়ে পড়তে থাকে। এমন সময় ওই যে আদিবাসী ওদের কাছ থেকে চলে গিয়েছিল সে গ্রামে যায়। গ্রামের মোড়লকে সমস্ত কথা জানিয়ে বলে, ওদের সবার ক্ষমতা আছে এই আমান দেবতার মধ্যে। ওদের বসতি শেষ দিকে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট জায়গা আছে, সেইখানে এক গাছের তলায় আছে এই দেবতা। তাকে তোমরা ওখান থেকে সরিয়ে ফেলতে পারলেই এদের ক্ষমতা কমে যাবে। সেই আদিবাসীর কথা মতো গ্রামের লোকেরা কয়েকজন দল বেঁধে তাকে নিয়ে রাতের বেলা ওই গাছের কাছে যায়। এখন যেখানে ঝোপ জঙ্গল গর্ত, সেখানেই নাকি আজ থেকে অনেক বছর আগে সেই গাছ ছিল। গাছের কাছে মাটির মধ্যে অনেকটা পুঁতে রাখা আমান দেবতার মূর্তি ওরা তুলে আনে। সেই রাতে গ্রামের লোকেরা ঢুকে ওই আদিবাসীদের সবাইকে তুলে আনে সেখান থেকে। তারা আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু হাত পা বাঁধা থাকায় কিছুই করতে পারেনি। যে গাছের কাছে আমান দেবতা পোতা ছিল সেই গাছেই ওদের বেঁধে রাখা হয়। সেই আদিবাসী বলে, গ্রামে যা যা ক্ষতি তোরা করেছিস তার সব কিছু যদি ঠিক করে দিস তাহলে তোদের সবাইকে ছেড়ে দেব। তুই নিজে আমাদের দলের লোক হয়ে ওদের সঙ্গে হাত মেলালি, আমাদের সঙ্গে বেইমানি করলি। আমান দেবতা কোনোদিনও তোদেরকে ছাড়বে না। দেবতা মানুষের ভালো চায়, ইনিকে আদিবাসীকে গ্রামের লোক এসব সে দেখে না। তাদের ভালোর জন্য এবং তোদের ভালোর জন্যই আমি এই কাজ করেছি। এখন যদি তোরা না শুনিস তাহলে এই গোটা গাছে আগুন লাগিয়ে সব কটাকে জ্যান্ত আমি জ্বালিয়ে দিব, আর তারপর তোদের আত্মা পুঁতে রাখবো এই গাছের তলায়। সেই আদিবাসীর কথা শুনে গ্রামের লোকেরা পর্যন্ত অবাক হয়। তারা এতটা কিছু ভাবতে পারেনি। সর্দারের চোখ ঝলসে ওঠে। খারাপ কয়েকটা উচ্চারণ করে সেই লোকটিকে কুকথা বলতে সে রেগে উঠে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ে। সে আগুন জ্বালিয়ে দেয় সেই গাছে। জ্যান্ত গোটা গাছ পুড়ে যায়, আর তার সঙ্গে পুড়ে যায় 6টা মানুষ। সব কিছু ছাই হয়ে যায়। সেই ছাই মাটির তলায় ঠিক সেইখানে পুঁতে রাখে ওরা, আর তার পাশেই মাটির তলায় পুঁতে রাখে সে আমান দেবতাকে। সেই ডোবার কাছে কি সেই গাছ ছিল? গল্প আমাদের গ্রাম এবং পাশের গ্রামের অতি প্রাচীন লোকেদের কাছ থেকে শোনা। তবুও কিছু তো ব্যাপার আছে, না হলে একই গল্প এতজনের কাছ থেকে শুনবো কেন? আমার মনে হয় কাল বৈশাখী হলে যে আসে সে সাধারণ কোনো প্রেতাত্মা নয়, সে অন্য কিছু, এমন কিছু যার ক্ষমতা অনেক বেশি। কমলা অবাক হয়ে তাকিয়ে থাকে বাবার দিকে। তার চোখের কাজটা কেমন যেন উজ্জ্বল হয়ে এসেছে। বাইরে উপস্থিতিটা অনুভব করতে পেরে হরিহর কেমন যেন ক্ষেপে যায়। ঘরের দরজাটা টান মেরে খুলে ফেলে। ততক্ষণে অবশ্য ঘরের ভেতরের দরজাটা বাইরে থেকে শিকল দিয়ে দিয়েছে, যাতে ঘর থেকে বাইরে বেরোতে না পারে গোবিন্দর মা। ঠান্ডা হাওয়া এসে ধাক্কা দেয় হরিহরের গায়ে। সে বারান্দার কাছে নামতে নামতে চিৎকার করে বলে, দেখি কি হয়। কার এত ক্ষমতা আছে যে আমায় মারবে? ওর এত ক্ষমতা যে আমার ছেলেটাকে মেরেছিল। এত বেশি হাওয়ায় কাউকে দেখতে পাওয়া যায় না। বারান্দা পেরিয়ে উঠোনের কাছে এসে চারপাশে প্রবল ধুলোর ঝড়ের মধ্যে পড়ে সে যেন ভ্যাবাচাকা খেয়ে যায়। হাতে ধরে রাখা আছে সেই জিনিসটা, একটা মন্ত্র ভজালি ছুরি। আঘাত করলে তা লাগতে বাধ্য। যদিও তাকে আঘাত করার সময়
বিড়বিড় করে একটা মন্ত্র উচ্চারণ করতে হবে। তাছাড়া ছুরিটা দিয়ে একবার মাত্র আঘাত করা যাবে অশুভ শক্তিকে। হরিহর ছুরিটাকে হাতে ধরেই উঠোনের মাঝে ঘুরতে লাগলো। সে ভেবেছিল সে বাইরে বেরোলেই ও আসবে, কিন্তু এলো না। এদিকে প্রচণ্ড ভয় পেয়েছিল গোবিন্দর মা। একেতেই গোবিন্দকে হারিয়েছে, তার উপর হরিহর এরকম পাগলের মতো কাজ করছে। ঘরের ভেতর ঢুকতেই বাইরে ছিগল পড়ার শব্দ পেয়ে সে ছুটে গিয়েছিল দরজার কাছে। বারবার ধাক্কা দিয়ে চিৎকার করে বলেছিল, দরজা খুলে দাও, খুলে দাও, না হলে কিন্তু আমি জানলা খুলে রাখবো। এগিয়ে এসেছিল বলে তার চিৎকার শুনতে পায়নি হরিহর। কিছুক্ষণ ধাক্কাধাক্কির পর মাটির ওপর বসে এক দফা কান্নাকাটি করে। তারপর আস্তে আস্তে এগিয়ে যায় জানলাটার কাছে। পাল্লা দুটো সশব্দে আহ্বান করে চলেছে তাকে, বারবার বলছে তাকে স্পর্শ করতে। এক টানে জানলা খুলে ফেলে। বাইরে থাকা ঠান্ডা বাতাস ঘরের ভেতর ঢুকতে থাকে। গোবিন্দর মা এক পলকে তাকিয়ে থাকে জানলার দিকে। বারবার মনে হয় বাইরে যেন কে একটা দাঁড়িয়ে আছে, ঠিক জানলার কাছে হাত রেখে দাঁড়িয়ে আছে। সামনে গেলেই তাকে দেখা যাবে। আগের রাতে সেই বীভৎস দৃশ্য তারই চোখের সামনে ঘটে। জানলার গড়াদের ভেতর থেকে গোবিন্দর মাথাটা ছিঁড়ে নেওয়ার সব দৃশ্য মনে পড়তে থাকে। একটা ভয় আর কান্না যেন একসাথে জড়িয়ে ধরতে থাকে তাকে। আমার জন্য সব হয়েছে, আমার জন্য সব হয়েছে। আমি যদি কিছু না করতাম, আমি যদি এই ঘরেই থাকতাম, তাহলে হয়তো আমার ছেলেটাকে এমনভাবে হারাতে হতো না। মায়ের মন বারবার নিজেকে দোষ দিতে থাকে, যেন মনে হয় তার জন্যই ঘটে গেছে এমন এক ঘটনা। তারপরে কি মনে হতে জানলার কাছে এগিয়ে একটা হ্যাচকা টানে জানলা খুলতেই অবাক হয়ে যায় গোবিন্দর মা। আরে আরে তুমি পেছনে কখন গেলে? গোবিন্দর মা দেখতে পায় কালো একটা ছায়া মূর্তির মতো কেউ বাড়ির পেছনের দিকটা ধরে আম গাছের দিকে চলে যাচ্ছে। আরে কি হলো? ওদিকে কোথায় যাচ্ছ তুমি? পাগল হলে নাকি? তুমি তো বাড়ির মধ্যেই থাকবে বলেছিলে। প্রাণপণে হাতটা তুলে ডাকতে থাকে সে। বুঝতে পারে না ঘরের জানলার একটা গড়াদ কেমন যেন আলগা লাগছে, সেটাই তার হাতে পড়েছিল। গড়ারটা ধরে টানতে টানতে কখন যেন ফটাং শব্দ করে খুলে আসে সেটা। আশ্চর্য, গড়ারটা খুলে গেল কি করে? দূর! ঘরের এক পাশে নামিয়ে রাখে সেটা। তখন জানলার মাঝামাঝি জায়গায় একটা বড় সড়ো ফাঁক তৈরি হয়েছে। আগের দিন গোবিন্দকে টেনে বার করার সময় বোধহয় ওটা নড়ে গিয়েছিল, আর সেই গড়াত সরে যাওয়ায় ওই ফাঁক দিয়ে একজন পূর্ণ বয়স্ক মানুষ পর্যন্ত বাইরে বেরিয়ে আসা যাবে। মাঝে মাঝে ধুলো উড়ে জানলা দিয়ে ঢুকছে ঘরের ভেতর। কালবৈশাখী যারা দেখেনি তারা কালবৈশাখীর ভয়াবহতা জানে না। প্রচণ্ড কালবৈশাখীর সময় জানলা খোলা তো অনেক দূর, ঘরের সামান্য ফাঁক পর্যন্ত বন্ধ করে রাখতে হয়। কিন্তু গোবিন্দর মা জানলার ধারে দাঁড়িয়ে তাকিয়ে রইল দূরের দিকে। আম গাছগুলো ঠিক আগের দিনের মতোই এখনও দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই সামনে দেখতে পাওয়া সেই ছায়াটা কোথায় যেন অন্ধকারে মিলিয়ে গেল। গোবিন্দর মা জানলার পাল্লার ওপর হাত রেখে সেটা বন্ধ করতে যাবে, এমন সময় বাইরে থেকে কালো একটা হাত এসে খপ করে ধরল তার হাতটাকে। বলির ছাগল যেমন কিছুক্ষণের জন্য থরথর করে ভয়েতে স্তব্ধ হয়ে যায়, ঠিক তেমনটাই গোবিন্দর মায়ের ক্ষেত্রে হলো। সে আমতা আমতা করে বলতে থাকে, কে ওখানে? কে ওখানে? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। নিজের করা ভুলটাই এবার বুঝতে পারে সে। ছটপট করে পাল্লাটা বন্ধ করতে চায় সে, কিন্তু সেই ঠান্ডা শক্ত লোহার মতো হাতটা একটা হ্যাচকা টান দিতেই তার মাথা থেকে প্রায় পেটের কাছ পর্যন্ত ঝাঁপিয়ে পড়ে সেই গড়াত ভাঙা জানলার মাঝ বরাবর। আর একটা টানে তার শরীরটা গিয়ে পড়ে বাইরে। কিন্তু মাটির ওপর কোনো রকমে উঠে বসতেই গোবিন্দর মা দেখতে পায় কেউ কোথাও নেই। কেউ কোথাও নেই? তাহলে আমায় টানলো কে? গোবিন্দর মা ভয় মাখা গলায় কথাটা বলে জানলার দিকে এগোতে যাবে, এমন সময় দেখতে পায় বাড়ির এক পাশে
মাটির দেয়ালের পেছন দিক বরাবর হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কে যেন। কিছু বুঝে ওঠার আগেই তার হাতটা ছুটে আসে গোবিন্দর মায়ের দিকে, গলার ভেতরে কণ্ঠনালী বরাবর একটা ফুটো করে দেয়। মনে হলো কিছু একটা গলার সামনের দিক থেকে ঢুকে পেছনের দিক থেকে বেরিয়ে গেল। একটা শব্দ উচ্চারণ করার সময় পায় না গোবিন্দর মা। তারপরেই তার মাথার চুলটা খামচে ধরে তাকে টানতে টানতে সেই কাল বৈশাখীর মাঝে মাটির মধ্যে তাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে পেছনের দিকে নিয়ে চলে যায় সেই ছায়াটা। হরিহর পেছনে ফিরে বারান্দার কাছে উঠে আসে, অপেক্ষা করতে থাকে কাল বৈশাখী রাতের সেই বিভীষিকাটার জন্য। আর ঠিক তখনই ঘরের ভেতরের দিক থেকে শুনতে পায় একটা রক্ত জল করা চিৎকারের শব্দ। গোবিন্দর মা ঘরের ভেতর চিৎকার করছে। তাড়াতাড়ি হরিহর ছুটে যায় বারান্দা পেরিয়ে। তারপর ঘরের ছিটকানির দরজাটা যখন খুলে ফেলে তখন দেখতে পায় ঘরের ভেতর কেউ নেই। বউ, বউ, কোথায় গেলি? কোথায় গেলি রে? ঠিক তখনই হরিহরের নজর পড়ে ঘরের জানলাটা খোলা, আর জানলার বাইরে কালো মতো কি যেন একটা মাটির ওপর পড়ে থাকা কাউকে টানতে টানতে নিয়ে যাচ্ছে বাড়ির পেছনের দিকে। হরিহর আর দাঁড়ায় না, ছুটে যায় দরজার দিকে। হরিহর প্রাণপণে ছুটে চলল বাড়ির পেছনের দিকে, সেই আম বাগানটা লক্ষ্য করে। কিন্তু অনেকটা যাওয়ার পরেও সে কাউকে দেখতে পায় না। ফিরতে যাবে এমন সময় একটা চাপা হাসির শব্দে চারপাশটা কেমন যেন ভারী হয়ে ওঠে। হরিহর চিৎকার করে বলে ওঠে, সাহস থাকলে আমার সামনে আয়, সামনে আয় বলছি। সাহস করে সেই ছায়াটা সামনে আসে, হরিহরের থেকে মাত্র কয়েক পা দূরে। সে স্তব্ধ হয়ে যায় মুহূর্তের জন্য, চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ওই তান্ত্রিক বারবার বলে দিয়েছিল ছুরিটা বসাতে হবে তার কপালের মাঝখান বরাবর লক্ষ্য করে, অন্য কোথাও বসালে হবে না। কপালের কাছে ছুরির ফলার স্পর্শ পেলে সে নিজে নিজেই ঢুকে পড়বে। মাত্র একবার, একটা আঘাতেই যা করার করতে হবে। খল খলে চাপা হাসির সঙ্গে একটা জান্তব গর্জন শুনতে পাওয়া যায়। হরিহর এক পা করে পিছনে সরতে সরতে একটা আম গাছের কাছে ধাক্কা খেয়ে হঠাৎ করে ঘুরে দাঁড়ায়। মুখে একটা অসভ্য শব্দ উচ্চারণ করে ছুরিটা ধরে ঝাঁপিয়ে পড়ে তার দুই চোখের ঠিক মাঝখান বরাবর। আরেকটু হলেই হরিহর নিজের কাজ করে ফেলেছিল, কিন্তু প্রচণ্ড হাওয়ার ধাক্কায় তাকে সামান্য সরিয়ে দিতেই ছুরিটা বাতাস ভেদ করে যায় সেই বিভৎস মূর্তির মাথা থেকে খানিকটা দূর লক্ষ্য করে। তারপরেই হরিহরের হাত থেকে ছুরিটা প্রচণ্ড গরম হয়ে মাটিতে পড়ে যায়। কল কল করে হেসে ওঠে সেই ছায়া মূর্তিটি। হরিহর বুঝতে পারে বিপদ এসেছে। সে পেছনে ঘুরে ছুটতে শুরু করে বাড়িটা লক্ষ্য করে। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। সেই হাসির শব্দটা হরিহরের পিছু পিছু বাড়ির চৌহদ্দির কাছ পর্যন্ত এসে হঠাৎ করে থেমে যায়। হরিহর বাড়ির চৌহদ্দির কাছে এসে পড়েছিল, ঢুকতে যাবে এমন সময় পায়ের কাছে একটা অদ্ভুত কিছুর খোঁচা খেয়ে মাটির ওপর গিয়ে পড়ে। মাটির ওপর ঠিক সেইখানে কয়েকটা কাটা গাছের শেকড় গজিয়েছিল, সেগুলো ছুরির ফলার মতো বেরিয়েছিল। হরিহর ছিটকে গিয়ে পড়তেই তার বুক পেট বরাবর সেই শিকড়গুলো ঢুকে যায়। একটা ধারালো শেকড় তার কপালের ঠিক মাঝখান বরাবর ঢুকে গিয়েছিল, কিন্তু খুলি পর্যন্ত পৌঁছতে পারেনি। রক্তে ভেসে যাওয়া হরিহরের দেহটা পড়ে থাকে বাড়ির বাইরে চৌহদ্দির কাছে। কালবৈশাখী গোটা গ্রাম জুড়ে ঘুরে বেড়াচ্ছিল তখন। আমি আগেই বলেছিলাম আমার কথা যদি ওরা শুনতো তাহলে এমনটা হতো না। যদিও বৌমা আমার কথা শুনবে ঠিক করেছিল, কিন্তু হরিহর আমার কথা শোনেনি। আমাদের গ্রামে এসব কবে শেষ হবে বলো তো বাবা? শেষ হবে যেদিন কাল বৈশাখী রাতে আসা ওই অশুভ শক্তি এই গ্রামে আসা বন্ধ করবে, ঠিক সেদিন। কিন্তু সেটা কবে হবে তা আমি বলতে পারবো না, কারণ বিপদের আসল উত্তর না জানলে তো
সেই বিপদ থেকে রক্ষা পাওয়া যায় না। সবাই তাকে সাধারণ প্রেতাত্মা ভেবে তাকে আটকাবার চেষ্টা করেছে, কিন্তু সে তো সাধারণ নয়। নবারুণ আর কিছু বলে না, কমলার মুখের দিকে তাকিয়ে থাকে। দিনের বেলা রোদের আলো নবারুণের মুখের কাছে এসে পড়ায় তার মুখটা চিকচিক করছে। আজ সকালে স্বাস্থ্যকেন্দ্র থেকে ফিরে এসেছে বিজয় ও তার বউ, আর ফিরে এসেই একটা ভয়ঙ্কর দৃশ্য তাদের চোখের সামনে পড়েছে। গ্রামের লোকেরা খবরটা পেয়েছিল একটু বেলার দিকে। গ্রামের বাইরে সেই জলা ডোবার কাছে পড়ে আছে দুটো মৃতদেহ, একটা হরিহর আর একটা গোবিন্দর মায়ের। গোটা গ্রাম কেমন যেন পাথরের মতো হয়ে গিয়েছিল। এত বছর পর আবার এতগুলো মৃত্যু তারা যেন মেনে নিতে পারেনি। তবে গ্রামের শেষের ওই আদিবাসীদের গল্পটা অনেকেই জানত না। যারা জানত তাদের মধ্যে অনেকেই বিশ্বাস করত না। তবে গ্রামের লোকেরা শুধু এটুকুই জানত, কাল বৈশাখীর রাতের বেলা ঘরের জানলা দরজা খোলা রাখতে নেই, কারণ কাল বৈশাখী রাতেই ও আসে।